ডক্টর মন্দিরা মুখার্জি, ইগনু ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির রিজিওনাল সেন্টার টপিক নিয়ে এসেছি। আজকে টপিক হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে MADU, MES কোর্স হচ্ছে MES 012 ইউনিট 5, কনসেপ্ট অ্যান্ড নেচার অফ নলেজ। এটা নিয়ে আজকে আমাদের আলোচনা। কনসেপ্ট অ্যান্ড নেচার অফ নলেজ, এটার মূল বক্তব্য হচ্ছে যে জ্ঞান জ্ঞান কি হতে পারে। আচ্ছা, জ্ঞান সম্বন্ধে আমরা অনেক সময়, জ্ঞান সত্য বিশ্বাস, নলেজ ইজ বিলিফ, যেটাকে আমরা সত্য বলে বিশ্বাস করি, সেটাই হচ্ছে, যেটা আমরা বিশ্বাসের মর্যাদা পাই, সেটাই হচ্ছে আমাদের জ্ঞান। তো আমরা বলছি যে নলেজ ইজ বিলিফ, এবং এই জ্ঞান সম্বন্ধে জানার জন্য আমাদের যে থিওরি আছে, থিওরি অফ নলেজ, জ্ঞান তত্ত্ব, যাকে ইংরেজিতে বলা হয় এপিস্টেমোলজি। এবং জ্ঞানের একটা ধরন আছে, একটা নেচার আছে, একটা প্রকৃতি আছে। জ্ঞান অনেক রকমের হতে পারে, অনেক ভাবে আমরা জ্ঞান সংগ্রহ করতে পারি, এবং জ্ঞানের ধরনটা অনেক জায়গায় বিভিন্ন ভাবে এটা পরিবর্তনশীল। আচ্ছা, জ্ঞান অনেক সময় আমাদের ন্যায়সঙ্গত সত্য বিশ্বাস, যেটা জাস্টিফাইড ট্রুথ, সেটা আমাদের জ্ঞান হতে পারে। আর যেটা হতে পারে সেটা হচ্ছে আমরা যেটা দেখতে পাই, সামথিং উইচ উই ক্যান অবজার্ভ, যেটা আমরা দেখতে পাই, আমাদের দৃশ্য, আমাদের যেটা আমাদের সামনে রয়েছে, সেটার দ্বারা যেটা দেখা যায়, সেটাই হচ্ছে জ্ঞান। আচ্ছা, সেটা হচ্ছে আমাদের এই জ্ঞানকে আমরা নানা রকম ভাবে ভাবতে পারি। এছাড়া আমরা বলছি, আমি নেক্সট ফার্স্ট স্লাইডটা দেখাচ্ছি, নলেজ ইজ জাস্টিফাইড ট্রু বিলিফ, যেটা আমাদের ন্যায়সঙ্গত সত্য বিশ্বাস। এবং আরেকটি হচ্ছে নলেজ ইজ এক্সপ্রেসড ইন প্রপোজিশনস কথাটার মানে হচ্ছে প্রস্তাব। প্রস্তাবের দ্বারা যখন জ্ঞান আমাদের কাছে আসে, সেটাও হচ্ছে আমাদের জ্ঞান। প্রস্তাব কি হতে পারে? প্রস্তাব মানে কিছু সত্য, কিছু জানা সত্য, যেটা সেটাই আমাদের কাছে প্রস্তাব। সেখানে সেই প্রস্তাবের মধ্যে আমাদের কি থাকে? আমাদের থাকে বিশ্বাস, আমাদের থাকে চিন্তা, আমাদের থাকে আশা। এইটা নিয়ে কিন্তু আমাদের প্রস্তাব হতে পারে। আচ্ছা, আমরা যখন এরকম যদি আমরা ভাবি, এইভাবে যদি আমরা ভাবি যে একটি প্রস্তাব যেটা সত্যি, এবং আমি বিশ্বাস করি এটা সত্যি, আমার একটা বিশ্বাস আছে, প্রস্তাবটার উপর আমার একটা বিশ্বাস আছে, এবং সেই বিশ্বাসটা কিসের উপর থেকে আসবে? বিশ্বাসটা তখনই আসবে যখন সেটা প্রমাণিত হবে সত্য হিসেবে। আমার বিশ্বাসটা তখনই মর্যাদা পাবে যখন সেটা সত্য হিসেবে প্রমাণিত হবে। সুতরাং প্রস্তাবটা খালি দিলেই হলো না, প্রস্তাবের মধ্যে একটা সত্যতা থাকবে, সেই সত্যতাটা প্রমাণিত হবে, তখনই সেটা জ্ঞান হিসেবে আমাদের কাছে আসবে। এবং এই প্রমাণ করার জন্য কিসের দরকার? আমাদের নানা রকম যুক্তি দরকার, আমাদের নানা রকম প্রমাণ সাপেক্ষ কিছু দরকার, যেটা দ্বারা আমরা প্রমাণ করতে পারি। এভিডেন্স, যাকে আমরা ইংলিশে বলে থাকি এভিডেন্স, সেইটা আমাদের দরকার। প্রমাণিত সত্য যখন প্রমাণিত যে সত্য, এটা সত্যি করেই সত্য, তাহলেই সেটা জ্ঞান। কিন্তু যেটা প্রমাণিত নয়, সেটা কিন্তু আমাদের চিন্তা হতে পারে, আমাদের ভাবনা হতে পারে, আমাদের বিশ্বাস হতে পারে, কিন্তু সেটা জ্ঞান নয়। আমার কাছে সেটা সংগৃহীত জ্ঞান হতে পারে, কিন্তু সেটা মানে সামাজিকভাবে বা অফিসিয়ালি আমি যদি বলি, সেটা প্রমাণিত সত্য নয়। প্রমাণিত সত্য না হলে সেটা কিন্তু প্রকৃত জ্ঞান হিসেবে আমরা নিতে পারি। আচ্ছা, এছাড়া আমরা দেখতে পারি যে জ্ঞান দু রকমের হতে পারে। একটা হচ্ছে জ্ঞান এক মিনিট, হ্যাঁ, জ্ঞান হচ্ছে আ প্রায়োরি অর আ পস্টেরিয়রি। আ প্রায়োরি মানেটা কি? যে যখন জ্ঞানটি কোনো যুক্তি দ্বারা প্রমাণিত এবং তার পেছনে একটি সত্যতা আছে, মানে বৈজ্ঞানিক সত্যতা আছে,
সেইটা যখন আমরা বলছি তখন সেটা হচ্ছে আপ্রায়োরিক জ্ঞান। এটার মধ্যে এই 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 আপ্রায়োরিক জ্ঞানের মধ্যে আমরা কিন্তু মানে যারা যারা মানে বহু দার্শনিক, যারা বহু মানে অনেক খুব বিখ্যাত দার্শনিক, তারা কিন্তু এই আপ্রায়োরিক জ্ঞানটিকে অত্যন্ত মূল্য দিয়েছেন। তারা বলছেন যে যে সত্য মানে যুক্তির দ্বারা প্রমাণিত এবং যে সত্য মধ্যে একটা ম্যাথমেটিক্যাল ট্রুথ থাকে, মানে একটা বৈজ্ঞানিক চিন্তা ভাবনা থাকে, সেইটাই হচ্ছে আমাদের কাছে প্রকৃত জ্ঞান। কিন্তু জ্ঞান আরেক ধরনেরও হতে পারে, যেটাকে আমি এখানে স্লাইডে দেখাচ্ছি, আপোস্টেরিয়রি। আপোস্টেরিয়রি জ্ঞান মানে হচ্ছে যে জ্ঞানটা আমার অবজারভেশন, আমার দেখা জ্ঞান, আমার কোনোভাবে সংগৃহীত জ্ঞান। দেখা মানে আমার এখান থেকে আমি বলতে পারি অবজারভেশন, কিছু কোনোভাবে মানে দেখে কিছু আমি শিখেছি, আমার অভিজ্ঞতা থেকে শিখেছি এবং আমি দেখে শিখেছি, সেটা হচ্ছে আমার আপোস্টেরিয়রি জ্ঞান। কিন্তু এই আপোস্টেরিয়রি জ্ঞানকে কিন্তু সবাই সেইভাবে মানে সেটাকে আপ্রায়োরিক জ্ঞানের মতন আমরা কিন্তু মূল্য দিতে পারি না, কারণ আপ্রায়োরিক জ্ঞানের মধ্যে অনেক বেশি যুক্তি থাকে। আপোস্টেরিয়রি জ্ঞানের মধ্যে সেই যুক্তি থাকে না। আমার দেখা, আমার অভিজ্ঞতা, সেটা আমার নিজের কল্পনাও হতে পারে, আমার নিজের মতামতও হতে পারে, কিন্তু যেটা বৈজ্ঞানিকভাবে মানে প্রমাণিত, সেটাই কিন্তু প্রকৃত জ্ঞান। প্রকৃত জ্ঞানের জন্য আমাদের আপ্রায়োরিক জ্ঞানের উপরই আমাদের বেশি নির্ভর করতে হবে। আচ্ছা, কিন্তু আমার এই অবজারভেশন, যেটা আমি আপোস্টেরিয়রি বলছি, এটা যদি খুব অ্যাকিউরেট হয়, খুব নির্দিষ্টভাবে হয়, একদম সঠিক হয়, সেটা কিন্তু হলে তার একটা অন্য মর্যাদা আছে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা কখনোই সেভাবে প্রমাণ করতে পারবো না যে আমরা যেটা দেখে শিখছি বা যেটা অভিজ্ঞতার মাধ্যমে শিখছি, সেটার মধ্যে কোনো মানে সেটা একেবারেই সঠিকভাবে সত্য, তার মধ্যে কোনো অতিরঞ্জিত কিছু নেই, সেটা একেবারে সঠিক, স্পেসিফিক, যাকে ইংরেজিতে বলা হয় একদম সঠিক, সেটা কিন্তু এইভাবে প্রমাণ করা যায় না। সুতরাং আপোস্টেরিয়রি জ্ঞানের মধ্যে আমরা কিন্তু নানা রকম আমাদের ফাঁক থাকতে পারে, যেটা আপ্রায়োরিক জ্ঞানের মধ্যে থাকে না। আচ্ছা, যেমন আমি যদি বলি বরফ গলে যায়, বরফ গলে যায়, এটা আমার কাছে আপোস্টেরিয়রি জ্ঞান, যদিও এটা আমাদের পৃথিবীতে আমরা দেখে আসছি যে বরফ গলে যাচ্ছে। কেউ যদি প্রমাণ না করে, আমরা যদি প্রমাণ না করে আমরা শুধু আমাদের দেখার ভিত্তিতে, অভিজ্ঞতার ভিত্তিতে বলি বরফ গলে যায়, এটা কিন্তু, যদিও এটা আমাদের জ্ঞান, যদিও আমরা এটা সারা বিশ্বে এটা আমরা দেখতে পাই, তবুও যদি কেউ বলেন যে না বরফ সবসময় গলে না, তাহলে সেটার মধ্যে কিন্তু একটা ফাঁক রয়ে যাচ্ছে, সেটার মধ্যে একটা যৌক্তিকতার অভাব রয়ে যাচ্ছে। ধরুন আমরা যদি বলি বরফের রং সাদা, কেউ যদি বলেন যে না বরফের রং সবসময় সাদা নয়, বরফ অনেক সময় হয়তো কালারলেস, তার কোনো ঠিক রং নেই, যদি কেউ এই কথাটা বলেন, সেটা কিন্তু প্রমাণ করা সহজ নয়। কি যদিও সারা পৃথিবীতে আমরা মানে মানব সভ্যতা দেখেছে এবং দেখছে এবং বোধহয় ভবিষ্যতেও দেখবে যে বরফ একটি সাদা বস্তু যেটা গলে যায়। তো এইরকম ভাবে যেখানে কোনো প্রশ্নের মানে প্রশ্ন থাকে, যেখানে প্রশ্ন থাকে যে এটা কি সবসময় এটা হবে, এটার কোনো পরিবর্তন হবে না, এটা কি হতেই হবে, মানে একেবারে সঠিক নির্দিষ্ট, সেটা কিন্তু আমরা জোর দিয়ে বলতে পারি না। সুতরাং সেইটা কিন্তু একটা বিরাট কথা, মানে বিরাট একটা প্রশ্ন। এবং এই আপোস্টেরিয়রি জ্ঞান হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা, আমার নিজের অভিজ্ঞতার ধরন, আমি যেভাবে একটা জিনিসকে ভাবছি, দেখছি, বুঝছি, আরেকজন সেভাবে নাও দেখতে পারে, নাও ভাবতে পারে, নাও বুঝতে পারে। তাহলে কি হবে যে আমার সঙ্গে তার একটা বিভেদ সৃষ্টি হবে। এই যে বিভেদ সৃষ্টি হচ্ছে, তার মানে জ্ঞানের ধরনটা, জ্ঞানের প্রকৃতিটাও কিন্তু বদলে যাচ্ছে।
আমার দেখা এবং আরেকজনের দেখার মধ্যে তফাৎ হয়ে যাচ্ছে। সুতরাং দেখার ভিত্তিতে যে জ্ঞান, অভিজ্ঞতার ভিত্তিতে যে জ্ঞান, সেটাকে আমরা একেবারে সঠিক নির্দিষ্ট জ্ঞান বলে ভাববো না। আমি আজকে বললাম যে আকাশ মেঘলা, বৃষ্টি হবে। সাধারণত আকাশ মেঘলা হলে বৃষ্টি হয়, আমরা সবাই জানি। কিন্তু এরকমও তো হয় যে আকাশ হয়তো মেঘলা, বৃষ্টি হলো না, হতে পারে। তাহলে সেটা আমার কাছে আমার দেখার মধ্যে দিয়ে, দেখা এবং অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি বলছি যে আকাশ মেঘলা, তার বৃষ্টি হবে। সুতরাং সেটা কিন্তু সেইভাবে সঠিক নির্দিষ্টভাবে প্রমাণ করা যায় না। আচ্ছা, এছাড়া আমরা দেখব যে নানা রকম আমাদের মানে জ্ঞান সম্বন্ধীয়, জ্ঞানকে বোঝাবার জন্য, বোঝবার জন্য, ভাববার জন্য আমাদের বিভিন্ন তথ্য আছে, থিওরিজ অফ নলেজ। এই যে আমি যেটা বলতে যাচ্ছিলাম, থিওরিজ অফ নলেজ। থিওরিজ অফ নলেজের মধ্যে একটা প্রথম হচ্ছে রিভিলেশন। রিভিলেশন মানে কি হচ্ছে? রিভিলেশন মানে হচ্ছে উদ্ঘাটন করা, কিছু নতুন তথ্য উদ্ঘাটন করা। আর মানে আমরা কিছু একটা নতুন চিন্তা ভাবনা তৈরি করা, নতুন কিছু আমরা জানতে পারলাম। আমরা এটা ইতিহাসের ক্ষেত্রে অনেক সময় দেখি যে একটা নতুন তথ্য উঠে এসেছে, যেটা আমরা আগে কখনো দেখিনি, শুনিনি, জানি না, পড়িনি। এটা হতে পারে। একটা নেক্সট হতে পারে কোহারেন্স। কোহারেন্স কথাটার মানে হচ্ছে সংহতি, যেটা আমি এখানে লিখেছি, সংহতি। সংহতি মানে হচ্ছে যে যেখানে একটা সংহতির মাধ্যমে যে একটা নতুন কোনো তথ্য, নতুন কোনো চিন্তাকে তৈরি করা, সেটা হচ্ছে সংহতি। আচ্ছা, প্রেজেন্টেটিভ, যেটা আমাদের কাছে, যেটা খুব বেশি কমন সেন্স ভিত্তিক। মানে কমন সেন্স কথাটা তো আমরা ইংরেজিতে খুব বলে থাকি, কিন্তু অনেকে বলেন কমন সেন্স ইজ ভেরি আনকমন। তো এইটা একটা যুক্তিপূর্ণ, মানে একটা তর্ক ভিত্তিক কথা। আমরা বলি না, যেটা তো আমাদের কমন সেন্স থেকে আসে, মানে এটা আমাদের সাধারণ ধারণা থেকে আসে। প্রেজেন্টেটিভ, এটা কমন সেন্স ভিত্তিক জ্ঞান যেটাকে আমরা বলি, মানে সেটাকে বলা হচ্ছে প্রেজেন্টেটিভ। আমি হয়তো বলছি যে মানে আমাদের কমন সেন্স বলছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা, মানে একটা যে কোনো একটা উদাহরণ দিয়ে আমি বলতে পারি, শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে মানে অত্যন্ত ঐতিহ্যপূর্ণ। আমি যদি বলি এটা কমন সেন্স, এটা কমন সেন্সের মধ্যে আমি ঠিক করতে পারি না। আমি বলতে পারি যে হ্যাঁ, এই মেয়েটি পড়াশোনায় ভালো। আমি কিসের দেখে বললাম? যে তার রেজাল্ট দেখে বললাম। তাহলে আমার কমন সেন্স বলে দিচ্ছে যে এই মেয়েটির পড়াশোনায় ভালো, এই মেয়েটির একটা শিক্ষাগত যোগ্যতা আছে। কিন্তু আমি যেটা বলছি কমন সেন্স থেকে বলছি, আমার সাধারণ ধারণা থেকে বলছি, সেটা আমার সাধারণ ধারণাটা কোনোভাবে যুক্তি দিয়ে প্রমাণিত নয়। আমার চিন্তা ভাবনা দিয়ে আমি বলছি, আমার অনুভূতি দিয়ে আমি বলছি। সুতরাং সেটা কিন্তু সবসময় হয় না। নেক্সট হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। রিপ্রেজেন্টেটিভ মানে হচ্ছে যে আমরা যখন কিছু দেখি সাধারণত আমাদের যেটা বায়োলজিক্যাল আই, যে সেটা দিয়ে আমরা দেখি, হ্যাঁ, কিন্তু আমাদের মানুষ চক্ষু দিয়েও আমরা দেখি। রিপ্রেজেন্টেটিভ, রিপ্রেজেন্ট করছে, আমরা রিপ্রেজেন্টেটিভ থিওরি অফ নলেজ, এটাকেও আমরা দেখছি। সুতরাং আমাদের মানুষ চক্ষু দিয়েও যেটা দেখছি তারও অনেক মর্যাদা আছে, তারও অনেক মানে সেটারও একটা ইম্পর্টেন্স আছে, একটা গুরুত্ব আছে। আবার যেটা আমরা নিজের সাধারণ চোখ দিয়ে দেখছি সেটারও অনেক গুরুত্ব আছে। সুতরাং আমরা আমরা ভাবতে পারি না যে আমাদের মানুষ শুধু নিজের চোখ দিয়ে দেখলেই সেটা একদম প্রকৃত জ্ঞান। আমি দেখছি একটা জিনিসের রং কালো, কিন্তু আমার মানুষ চক্ষু দিয়ে মনে হচ্ছে কালো, বা আরো আরো ভালো করে বলা যাক যে একটি জিনিস অত্যন্ত গোলাকৃতি, কিন্তু আমার মানুষ চক্ষু দিয়ে মনে হচ্ছে যে এটি পুরোটা গোলাকৃতি নয়। তাহলে আমার দেখার ধরনটা কিন্তু পাল্টে যাচ্ছে। আমার সাধারণ চোখ দিয়ে আমি যেটা দেখছি সেটা আমি মানুষ চক্ষু দিয়ে দেখছি না, আমার মনে হচ্ছে না এটা পুরোটা গোলাকৃতি নয়। আচ্ছা, সেগুলো তাহলে এটা হচ্ছে এক ধরনের জ্ঞান, নো ডাউট, কিন্তু সেখানে আমাদের অনেক
মানে আমাদের চিন্তা ভাবনার তফাৎ হতে পারে। প্র্যাগম্যাটিক থিওরি, প্র্যাগম্যাটিক থিওরি হচ্ছে যে যে জ্ঞানটি আমাদের বাস্তব জীবনকে কেন্দ্র করে তৈরি হচ্ছে। প্র্যাগম্যাটিজম, প্র্যাগম্যাটিজম হচ্ছে প্র্যাগম্যাটিস্ট যারা, তারা হচ্ছে যারা বাস্তব, প্র্যাগম্যাটিজম এটা হচ্ছে একটা ফিলোসফিক্যাল স্কুল অফ থট। তার মানে হচ্ছে এটা দর্শনের একটি মানে একটি একটি বিশেষ শাখা। যেরকম আইডিয়ালিজম আছে, ন্যাচারালিজম আছে, সেরকম হচ্ছে প্র্যাগম্যাটিক, প্র্যাগম্যাটিজম। তো প্র্যাগম্যাটিক থিঙ্কিং বা প্র্যাগম্যাটিক নলেজ, যেটা তার মানে হচ্ছে যে যে জ্ঞানটি বাস্তবে পরিস্থিতি দ্বারা পরিচালিত, সেটাকেই বলা হচ্ছে প্র্যাগম্যাটিক। আর ইনটিউশন, ইনটিউশনটা কি? ইনটিউশনটা আমরা সাধারণ মানে জীবনের ক্ষেত্রে অনেক সময় বলে থাকি। ইনটিউশন যে আমরা একটা অন্তর্দৃষ্টি দিয়ে কিছু একটা ভাবছি, আমার একটা মনে হচ্ছে, মনে হওয়া, ইনটিউশন। আমার ইনটিউশন হচ্ছে যে এই মানুষটি খুব শিগগিরই অসুস্থ হয়ে পড়বেন। কেন আমার ইনটিউশন হলো? তার মানে তার অবয়বকে দেখে আমার মনে হচ্ছে যে তিনি খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বেন, কিন্তু সেটা তো আমি কোনোভাবে প্রমাণিত নয়, সেটাকে আমি প্রমাণ করতে পারছি না। তার চেহারা দেখে মনে হচ্ছে, তার অবয়ব দেখে মনে হচ্ছে যে তিনি অত্যন্ত মানে খুব শিগগিরই অসুস্থ হয়ে পড়বেন। সেটা হচ্ছে আমার অন্তর্দৃষ্টি দিয়ে দেখা। সুতরাং আমরা আমাদের মনে করতে হবে যে যে সত্য সমাজ দ্বারা অনুমতি প্রাপ্ত নয়, সমাজ যাকে একেবারে সঠিক তথ্য বলে তুলে ধরেনি, সেই সত্যটা প্রকৃত অর্থে সত্য নয়। এবং আমরা অনেক সময় এরকমও হয়ে থাকে যে আমরা কিছু একটা দেখে ভাবছি, আচ্ছা এই গাছটি খুব সুন্দর একটি গাছ, এর অনেক পাতা লতা অনেক কিছু আছে, কিন্তু সেই গাছটি আমি যখন সাধারণ চোখ দিয়ে দেখলাম আমি একরকম ভাবলাম, আমি যখন বাড়ি এসে গাছটি কল্পনা করলাম, আমি তখন ভাবতে মানে আমার মানুষ চক্ষু দেখিয়ে দিচ্ছে না সেই গাছটি কতটা লম্বা, সেই গাছটি কতটা চওড়া, তার একটা সৌন্দর্য চেতনা আমার মধ্যে তৈরি হয়েছে। তা সেই গাছটিকে দেখে যেহেতু আমার ভালো লেগেছিল, তাই জন্য আমার মধ্যে একটা সৌন্দর্য চেতনা তৈরি হচ্ছে। এটা একটা কনসেপ্ট, এটা একটা চেতনা, একটা কি বলবো, একটা চিন্তা আমি বলতে পারি। তো সেটা আমার কিছুটা ইনসাইট থেকেও আসতে পারে, আমার অন্তর্দৃষ্টি, প্রত্যেক মানুষেরই তো একটা করে অন্তর্দৃষ্টি থাকে, সেখান থেকে আসতে পারে। সুতরাং আমরা জ্ঞানকে আমরা সেই জায়গা দেব যখন সেটি সমাজে কোনো না কোনো ভাবে প্রমাণিত এবং পরীক্ষিত মানে তথ্য। দার্শনিকদের মতে সেই জ্ঞানটি যথার্থ জ্ঞান যেটি সমাজে প্রমাণিত এবং পরীক্ষিত তথ্য। আচ্ছা, এই আরেক নেক্সট স্লাইডে আমি যেটা বলছি এটাও খুব যুক্তিপূর্ণ, যে কিভাবে আমরা জ্ঞান সংগ্রহ করি। জ্ঞান আমরা কি করে সংগ্রহ করি? আচ্ছা, জ্ঞান আমরা সংগ্রহ করি হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে সেন্স এক্সপিরিয়েন্স দিয়ে। সেন্স এক্সপিরিয়েন্স দিয়ে আমরা জ্ঞান সংগ্রহ করি। সেন্স এক্সপিরিয়েন্স কি? আমরা কিছু শুনে শিখি, আমরা কিছু দেখে শিখি, আমরা হয়তো আমাদের কিছুর গন্ধ সুখেও আমরা শিখি, হ্যাঁ, কিছু স্বাদ থেকে আমরা শিখি, সেটা আমাদের জ্ঞান। আমি স্বাদ মানে কি? আমি একটি সুন্দর খাবার খেলাম, আমার তার স্বাদটি খুব ভালো লাগে, তা আমার মনে হলো যে এটি একটি খুব মানে সুন্দর একটি খাবার, এটা আমি স্বাদ থেকে শিখলাম। সাধারণত যে সেন্স এক্সপিরিয়েন্স দুটো বা যে সেন্স অর্গান দুটো, যে ইন্দ্রিয় দুটি আমাদের সব থেকে বেশি এখানে কাজে লাগে, সেটি হচ্ছে আমাদের চক্ষু, আমাদের বায়োলজিক্যাল আই, আমাদের যেটি মানব চক্ষু, যে চোখ দিয়ে আমরা দেখি, যাকে আমরা বলি নেকেড আই। আমরা হতে পারে আমাদের কান, আমরা যে কান দিয়ে শুনি, এই দুটোর মাধ্যমেই আমরা যে জ্ঞান লাভ করি সেটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তাহলে আমার এই এক্সপিরিয়েন্সটা, যে মানে আমার অভিজ্ঞতাটা যখন ইন্দ্রিয়ের মাধ্যমে আসছে, তখন সেটাকে যদি আমি পরীক্ষা করতে পারি কোনোভাবে, তবেই সেটা প্রকৃত জ্ঞান।
প্রথমে আসার উৎস হচ্ছে আমার ইন্দ্রিয়, তারপরে সেটা পরীক্ষিত হতে পারে। আচ্ছা, নলেজ থ্রু রিজন, রিজন মানে হচ্ছে কারণ। আচ্ছা, এই প্রসঙ্গে আমরা বলবো যে আমাদের নলেজ থ্রু রিজনের মধ্যে আমরা দেখছি যে এখানে আমরা লজিক বলে আমাদের ফিলসফির যে ব্রাঞ্চ অফ স্টাডিজ আছে, দর্শনের মধ্যে লজিক, যাকে আমরা বলি তর্কশাস্ত্র, সেইটি আসতে পারে। সেটা কিরকম, যে রিজনিং হতে পারে ডিডাকটিভ রিজনিং, আর একটা হতে পারে ইন্ডাকটিভ রিজনিং। আচ্ছা, ইন্ডাকটিভ রিজনিংটাকে আমরা বলছি প্রবর্তক, ইন্ডাকটিভ রিজনিংটাকে আমরা বলছি প্রবর্তকমূলক চিন্তা বা তথ্য, আর ডিডাকটিভ রিজনিংটাকে আমরা বলছি প্রস্তাবনামূলক চিন্তা। যেরকম আমরা যদি এটা যারা লজিক সাবজেক্টটা কোনোভাবে জানা আছে যাদের, তারা কিছুটা বুঝতে পারে। যেমন ইন্ডাকটিভের আসল জায়গা হচ্ছে যে আমরা পার্টিকুলার থেকে জেনারেলে আসি, বিশেষ নির্দিষ্ট কিছু তথ্য থেকে আমরা একটা জেনারেল তথ্যে আসি। আমরা একটা মানে আমরা এমন একটা তথ্যে আসি যেটা হচ্ছে সমাজের দ্বারা, সমাজে অ্যাকসেপ্টেড তথ্য। যেমন আমরা বলছি যে আমরা সাধারণীকরণ করি, মানে নির্দিষ্ট থেকে আমরা সাধারণীকরণ করি। যেমন আমরা বলছি রাম ইজ গুড, শ্যাম ইজ গুড, সো অল মেন আর গুড। রাম খুব ভালো, শ্যাম খুব ভালো, তাই জন্য সব মানুষ ভালো। তো এইটার মধ্যে কিন্তু সেরকম মানে বৈজ্ঞানিক কোনো তথ্য নেই। এটা হচ্ছে একটা দর্শনের যে শাখা তর্কশাস্ত্র, তর্কশাস্ত্রের মধ্যে এটা, সেটা আমরা তর্কের খাতিরে বলছি যে যেহেতু আমি দুটি মানুষকে দেখেছি, দুটি মানুষ ভালো, তাই জন্য আমি মনে করছি সব মানুষ ভালো। এটা তো হতে পারে না। এটা হচ্ছে ইন্ডাকটিভ লজিক, যাকে আমরা বলা হচ্ছে প্রবর্তক। আচ্ছা, প্রস্তাবনামূলক যেটা আমরা কে বলছি, আমরা মরণশীল, রাম মরণশীল, সব মানুষ মরণশীল। হ্যাঁ, রাম একটি মানুষ, সুতরাং রাম মরণশীল, এভাবেও বলা যায়। এটা হচ্ছে তর্কের খাতিরে বলা। সব মানুষ মরণশীল, এটা সত্যি কথা। কিন্তু আমি যদি সব মানুষ, রাম একটি মানুষ, রাম সুন্দর, যদি এইভাবে, সেটার কিন্তু কোনো যৌক্তিকতা থাকে না। যদিও এটা তর্কের খাতিরে বলা হয়, এটা তর্কশাস্ত্র, এটা তর্কশাস্ত্র। তর্কশাস্ত্রের মধ্যে সব সময় কিন্তু যৌক্তিকতা থাকে না। আমরা তর্কের খাতিরে অনেক কিছু বলে থাকি যার কিন্তু যৌক্তিকতা থাকে না। সেটাকে আমরা বলা হচ্ছে ইন্ডাকশন অর ডিডাকশন। আচ্ছা, নেক্সট হচ্ছে তাহলে আমরা যদি এরকম, আচ্ছা, এটার অনেক রকম ধরন হতে পারে। এটা আমি যে দুটি বললাম, এটা হয়তো সত্যি, মানে বাস্তবে সত্যি, কিন্তু বাস্তবে সত্যি নয়। এরকম যদি আমি বলি যে সব গরুর গায়ের রং সবুজ, আচ্ছা, এটি একটি গরু, সুতরাং সেও একটি সবুজ প্রাণী। মানে এই কথাটারই কোনো অর্থ হয় না। এটা তর্কের খাতিরে বলা হয়, তর্কশাস্ত্রে বলা হয়, কিন্তু কথাটার কোনো অর্থ নেই। এবং এটা তো জ্ঞানও নয়, এটা প্রমাণিত নয়, এটা তথ্য নয়, এটা প্রস্তাব নয়। কিন্তু তর্কবিদ্যাতে এর একটা জায়গা আছে, মানে ডিডাকটিভ এবং ইন্ডাকটিভ লজিক, যেটা আমি বলছি প্রস্তাবনামূলক তথ্য এবং প্রবর্তক তথ্য, তাতে কিন্তু এরকম ভাবেই তর্কের খাতিরে বলা হয়। আবার অনেক সময় আমরা এমন কিছু তথ্য দিয়ে থাকি যেখানে একটির সঙ্গে একটির কোনো যোগাযোগ থাকে না। আমি যদি বলি ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, আমেরিকা অত্যন্ত ঠান্ডার জায়গা, দুটি কথার মধ্যে আমার কিন্তু, দুটি প্রস্তাবের মধ্যে বা দুটি বাক্যের মধ্যে কোনো মিল আমি খুঁজে পেলাম না। দুটি দেশ সম্বন্ধে আমি হয়তো বললাম, কিন্তু ভারতবর্ষের রাজনৈতিক
পরিকাঠামো নিয়ে বললাম, এবং আমেরিকার কি বললাম, আমেরিকার আবহাওয়া নিয়ে বললাম, বা এমন একটা কিছু বললাম যেটা আরোই একে অপরের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, একে অপরের সঙ্গে যার কোথাও মিল নেই। যদি আমি বলি ভারতবর্ষ, ইন্ডিয়া ইজ আ ডেমোক্রেটিক কান্ট্রি, ভারতবর্ষ একটি ডেমোক্রেটিক কান্ট্রি, ভারতবর্ষ একটি গণতান্ত্রিক দেশ, তারপরেই আমি বলছি দুয়ে দুয়ে চার, মানে এটা এই ধরনের কথা, মানে এই ধরনের প্রস্তাবের কোনো মিল নেই। আমরা দুটি পরিপ্রেক্ষিতে কথাটা বলতে পারি, কিন্তু একসঙ্গে বলতে পারি না। সুতরাং এই প্রস্তাবের মধ্যে বলা হচ্ছে যে এই সায়েন্স বা সায়েন্স বলবো কিনা তার মধ্যে একটা প্রশ্ন আছে। এই তথ্য বলছে, এই বিষয় বলছে যে এই প্রস্তাবের মধ্যে কোনো মিল থাকতে পারে না। আবার আমরা বলি, যদি বলি যে এই কাকটি কালো, ওই কাকটি কালো, সুতরাং সব কাক কালো। হ্যাঁ, পৃথিবীতে আমরা সাধারণত দেখে থাকি কাক কালো। তো আমরা এই যে এটা একটা ইন্ডাকশন, আমরা পার্টিকুলার থেকে জেনারেলে আসছি, ঠিক আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা কিসের ভিত্তিতে জোর দিয়ে বলবো যে পৃথিবীর সব কাক কালো? একটি মানুষ তো পৃথিবীর সব কাককে দেখতে পারে না, তার পক্ষে দেখা সম্ভব নয়। সুতরাং এটার মধ্যে একটা সমস্যা রয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমাদের মধ্যে রয়েছে রিভিলেশন। এই যে আমি দিয়েছি নলেজ থ্রু রিভিলেশন। রিভিলেশন মানে হচ্ছে আমার চিন্তা ভাবনা, কনসেপ্ট, আমি একটু আগে ওই কথাটা বলছিলাম, কনসেপ্ট, আমার চিন্তা ভাবনা থেকে কিছু আসছে, আমার মতামত থেকে কিছু আসছে, যে জ্ঞানটি আমার চিন্তা ভাবনা থেকে আসছে, যে জ্ঞানটি আমার মতামত থেকে আসছে। ভারতবর্ষ অত্যন্ত সংস্কৃতি সম্পন্ন একটি দেশ। ইন্ডিয়া ইজ আ কালচারাল কান্ট্রি, এটা আমার চিন্তা। হ্যাঁ, এটার একটা বাস্তবতা আছে, কিন্তু তবুও এটা আমার চিন্তা, আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে আমার কথাটা ঠিক। আমি যদি বলি এমন কিছু একটা বলি যে যেটা আমার সম্পূর্ণ চিন্তা ভিত্তিক, আমি যদি বলি যে আমাদের দেশ এখন খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, হ্যাঁ হয়তো এটা সত্যি, কিন্তু সেটা প্রমাণ করে দেখাবার দায়িত্ব কিন্তু আমার। আচ্ছা, আমি যদি বলি যে না, আজকের ভারতবর্ষ এবং ঐতিহাসিক ভারতবর্ষের মধ্যে বিরাট তফাৎ, ঐতিহাসিক ভারতবর্ষ অনেক বেশি উন্নত ছিল, এটা আমার কনসেপ্ট, এটা আমার চিন্তা, এটা আমার ভাবনা, এটা আমার অনুভূতি, কিন্তু সেটা আমার কাছে জ্ঞান। আমি কি করে এই জ্ঞানটা পেয়েছি? আমি নানা তথ্য পড়েছি, নানা মানুষের কথা শুনেছি, বিভিন্ন হয়তো জায়গায় ভ্রমণ করেছি, তার মধ্যে দিয়ে আমার এই চিন্তাটা উঠে এসেছে। কিন্তু এটাকে যে মানে সর্বদাই যে এটা সত্য, এটা প্রমাণ করার কিন্তু আমাদের কোনো জায়গা নেই। এটা আমার ওপিনিয়ন, এটা আমার মতামত হতে পারে, আমি একজন ভারতবর্ষের নাগরিক হিসেবে এটি ভাবতে পারি। আচ্ছা, আর একটা হচ্ছে নলেজ থ্রু ফেথ। ফেথ, এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, ফেথ, FAIT, ফেথ কথাটার মানে হচ্ছে কি বিশ্বাস, বিশ্বাসের উপর ভিত্তি করে যে জ্ঞান, বিশ্বাসের উপর ভিত্তি করে। আমি যদি বলি যে আগামী 20 বছরে ভারতবর্ষ তথ্য প্রযুক্তিগত ভাবে অনেকটা এগিয়ে যাবে, এটা আমার বিশ্বাস, আমি ভাবছি। কেন আমি ভাবছি? যে এটা সাধারণত এটা একটা হয়ে থাকে, নানা রকম তথ্য প্রযুক্তিগত উন্নতি দেশে আসছে এবং সেটা আরো এগিয়ে যাবে, এটাই আমি ভেবে নিচ্ছি, এটা আমার ভাবনা, এটা আমার বিশ্বাস। সুতরাং এই মানে বিভাজন, ক্লাসিফিকেশনের বাংলা কথা হচ্ছে বিভাজন। কিরকম বিভাজন? আমার চিন্তা ভাবনার দ্বারা সংগৃহীত জ্ঞান, আমার পড়াশোনার মধ্যে দিয়ে সংগৃহীত জ্ঞান, আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে সংগৃহীত জ্ঞান, আমার পারিবারিকভাবে সংগৃহীত জ্ঞান, আমার সামাজিকভাবে সংগৃহীত জ্ঞান, অনেকভাবেই আমার জ্ঞানের ক্লাসিফিকেশন বা বিভাজন হতে পারে। তো আমাদের দেখতে হবে যে এই পৃথিবীতে যে যে আমি যে জ্ঞানটি
সংগ্রহ করেছি সেই জ্ঞানটি আমি নানা বিভাজনের মধ্যে রেখেছি, যেমন একটা হতে পারে যে এই এই প্রাণীগুলি হচ্ছে, তারা হচ্ছে হিংস্র প্রাণী। আমি যদি বলি বাঘ, সিংহ, তো আমি তো এরকম এই যে বলছি বাঘ একটি হিংস্র প্রাণী, সিংহ একটি হিংস্র প্রাণী। আমি যদি কেউ যদি বলে সাপ একটি সরীসৃপ, সেটাও একটি হিংস্র প্রাণী। তো আমার কোনো কথার নেই, কোনো কথা কিন্তু আমি অগ্রাহ্য করতে পারি না। সত্যি তো এদের প্রত্যেকের মধ্যেই একটা হিংস্র প্রবণতা আছে। তা আমি যদি বলি যে মানব সভ্যতা, মানব জাতি একটি হিংস্র জাতি, তো এটাকে আমাকে ভাবতে হবে যে এই যে আমি কথা বিভাজন করছি, এই বিভাজনের পেছনে কোনো যুক্তি আছে নাকি। যুক্তি যদি না থাকে তাহলে কিন্তু সেই বিভাজনের কোনো অর্থ হয় না। আচ্ছা, এছাড়া আমি আরেকটা উদাহরণ দিয়ে বলছি যে আমরা অনেকে বাড়িতে কুকুর বা পেট পোষ্য রেখে থাকি। অনেকের বাড়িতে আমরা দেখছি যে কুকুর একটি খুব মানে কমন, আমরা বলছি পোষ্য। তো আমরা দেখছি যে আমরা বলছি যে এই শ্রেণীর, এই ক্যাটেগরির কুকুর সম্বন্ধে আমি কেউ যে রেখেছে সে অত কিছু বললো, এবং আমি দেখাতে যতক্ষণ না পারবো ততক্ষণ কিন্তু সেটা আমার কাছে গ্রহণযোগ্য বিভাজন বলে চিহ্নিত হবে না। আচ্ছা, এবং আরেকটা জিনিস হচ্ছে যে এই বিভাজনটা সবসময় কিন্তু তথ্য ভিত্তিক নাও হতে পারে। এই বিভাজনটা আমার আগ্রহের মধ্যে থাকতে পারে, আমার প্রয়োজনীয়তার মধ্যে থাকতে পারে, এই বিভাজন যেটা আমি করে থাকি। আমি যদি বলি যে পৃথিবীতে সমস্ত ময়ূর, আমরা যেটাকে খুব সুন্দর প্রাণী হিসেবে চিহ্নিত করে থাকি, তারা প্রত্যেকেই খুব সুন্দর, সেটা আমার নিজের একটা চিন্তা, আমার নিজের একটা আগ্রহ। আমার ময়ূরকে দেখলে আমাদের সবাইকারই ভাল লাগে, ময়ূর পুচ্ছ আমাদের দেখলে সবাইকারই ভাল লাগে, রাইট? সুতরাং আমাদের সেটা একটা মানসিক তাগিদ, মানসিক চেতনা, আমরা বলতে পারি মানসিক গঠন থেকে সেটা আসে, সবসময় সেটা প্রমাণিত নয়। আচ্ছা, আরেকটা হচ্ছে যেটা আমি লিখেছি জেনারেলাইজেশন। জেনারেলাইজেশনের বাংলা কথা হচ্ছে সাধারণীকরণ। সাধারণীকরণ হচ্ছে যে আমরা বিভিন্ন চিন্তা ভাবনার মধ্যে যখন আমরা একটা সম্পর্ক খুঁজে বার করতে চাই, জেনারেলাইজেশন, যে আমরা জেনারেলি বলছি এটা হতে পারে, জেনারেলি আমরা বলছি যে এখন শরৎকাল, এখন আমাদের শরৎকাল, জেনারেলি বলছি। কেন আমি বলছি এটা এখন আমাদের শরৎকাল? তাও এটার কারণ হচ্ছে যে প্রকৃতি যেভাবে আমাদের দেখাচ্ছে আমরা তাতে ভাবছি যে এটা একটা শরৎকাল। তো শরৎকালের এই যে মানে আমরা দেখছি সেখানে কাশফুল, আমরা দেখছি সেখানে অনেক সময় দেখছি, সব সময় দেখছি না, যে সুন্দর আকাশ, সাদা পেঁজা মেঘের ভেলা, এইভাবে নানা সুন্দর প্রকৃতির আবহাওয়া, এইটাকে ভিত্তি করে বলছি যে এটা এখন আমাদের শরৎকাল। তাহলে বিভিন্ন বিভিন্ন চিন্তাধারাকে, বিভিন্ন তথ্যকে আমি একত্র করে আমি প্রমাণ করতে চাইছি, একটা সাধারণীকরণ করতে চাইছি যে এটি হচ্ছে শরৎকাল। আচ্ছা, এটা যদি আমি এরকম ভাবে যদি বলি যে যেগুলি খুব মানে যে যে ধাতুগুলি অত্যন্ত গরম হয়ে যায় সেগুলো একটু এক্সপ্যান্ডেড হয়, সেগুলো বেড়ে যায়। আচ্ছা, এটা আমি যদি বলি যে এটা সব সময়, এটার সঙ্গে মেটাল অন্যান্য ধাতুগুলিরও একটা সম্বন্ধ আছে। কিরকম সম্বন্ধ আছে? যে এই যে এক্সপ্যানশন, এই যে বেড়ে যাওয়া, ধাতুগুলি যখন গরম হয়ে ওঠে সেগুলি বেড়ে যায়, সেটা সব সময় প্রমাণিত নয়।
সেটা আমরা সবসময় জানি না। সব ধাতুর ক্ষেত্রেই কি এটা হতে পারে? এটা কিন্তু একটা প্রশ্ন। তাহলে এই সাধারণীকরণ কিন্তু করা আমাদের পক্ষে খুবই একটি কঠিন কাজ। সাধারণভাবে আমরা এটা বলতে পারি, আমরা খুব সহজেই এই কথাটা বলি, সাধারণীকরণ। কিন্তু সাধারণীকরণ করাটা সবসময় সম্ভব নয় এবং করাটাও সবসময় ঠিক নয়। আমি যেটাকে সাধারণীকরণ করলাম, জেনারেলাইজ করলাম, সেই জেনারেলাইজ করার মধ্যে প্রচুর ফাঁক রয়ে গেল, প্রচুর প্রশ্ন রয়ে গেল, যে আমি যেটা বলছি সেটা কি সবখানে প্রযোজ্য, আমি যাদের যে বিষয় নিয়ে কথা বলছি সেটা সেখানে কি প্রযোজ্য, সেটা একটা কথা রয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে সাধারণীকরণ কিন্তু অত সহজ নয়, যদিও আমরা এই কথাটা খুব সহজে বলে থাকি। নেক্সট হচ্ছে ল। আচ্ছা, আমরা বলছি নিয়ম। ল মানে হচ্ছে নিয়ম, এখানে লেখা আছে আইন, ল নিয়ম আইন। তো আমরা যে তথ্য বা আমরা যে জ্ঞান গ্রহণ করি দার্শনিক মতে, আমাদের সেটা সব সময় কোনো এই যে তথ্যটা এটা সব সময় আইন দ্বারা চালিত হবে কিনা বলা মুশকিল। আইনের অনেক জায়গা থাকে, তথ্যের মধ্যে অনেক আইনের জায়গা থাকে, তথ্যের মধ্যে অনেক নিয়মের জায়গা থাকে। কিন্তু এমন এমন তথ্য আছে যেখানে যে তথ্যগুলি নিয়ম দ্বারা চালিত নয়। যেমন আমি সুন্দর একটি আবহাওয়া দেখছি, আবহাওয়া সুন্দর, বাতাস বইছে, ঝকঝকে মানে রৌদ্রোজ্জ্বল দিন, কিন্তু এই যে প্রকৃতি, যে প্রকৃতিকে আমি বর্ণনা করছি, ব্যাখ্যা করছি, সেটা সবসময় যে নিয়ম দ্বারা চালিত হবে তা কিন্তু নয়। বিশেষ করে প্রকৃতির ক্ষেত্রে আমরা বলতে পারি যেটা প্রাকৃতিক, মানে যে কোনো জিনিসই যেটা প্রাকৃতিক নিয়মে আসে সেটা কখনোই নিয়মের দ্বারা চালিত হতে পারে না, তার ব্যতিক্রম হতেই পারে। আমরা যে এখন যে পরিস্থিতিতে বসে আছে, আমরা জানি শরৎকাল, আমাদের দুর্গাপুজো একেবারে দ্বারে কড়া নাড়ছে, আজকে পঞ্চমী, কাল থেকে ষষ্ঠী, দুর্গাপুজো শুরু হয়ে গেল। তা সাধারণত আমরা এই কথাটা অনেক সময় বলি, বাবা দুর্গাপুজো অক্টোবর মাসের 9-10 তারিখে হচ্ছে, মিড অক্টোবর, অক্টোবরের মাঝামাঝি, তবুও কি বিচ্ছিরি ওয়েদার, বর্ষাকালের মতো। তার কারণ কি? প্রকৃতি সবসময় নিয়ম দ্বারা চালিত নয়। কোনো প্রাকৃতিক কারণে, কোনো ভৌগোলিক কারণে আমরা বৃষ্টি পাচ্ছি, মাঝে মাঝে বৃষ্টি পাচ্ছি। আমরা অনেক সময় ছোটবেলায় এই কথাটা আমরা বলে থাকি যে এই সময় তো আমরা ছোটবেলায় একটু শীতের আমেজ উপভোগ করতাম। বিভিন্ন কারণে প্রাকৃতিক পরিবর্তন হচ্ছে, ভৌগোলিক পরিবর্তন হচ্ছে, আমরা গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলছি, আমরা গ্লোবাল ওয়ার্মিং এর কথা বলছি, আমরা নানান রকম ভাবে ভৌগোলিক পরিবর্তনের কথা বলছি। তো সেখানে এগুলি কিন্তু কোনো আইনের দ্বারা, কোনো নিয়মের দ্বারা চালিত থাকবে না। আচ্ছা, আমি যদি বলি যে একটি কোনো একটি খাদ্যবস্তু নিয়ে যদি আমি বলি যে এই খাদ্যবস্তুটি খারাপ হয়ে গেছে, পচে গেছে, আমরা তো বলে থাকি রটেন, খারাপ হয়ে গেছে, পচে গেছে। তো কেন খারাপ হলো? যদি কেউ বলে যে না না, আমি তো এটাকে সুন্দরভাবে ফ্রিজের মধ্যে রেখেছিলাম, ঠান্ডা জায়গায় রেখেছিলাম, কেন খারাপ হলো? তার কোনো আইন হয় না, তার কোনো ল হয় না। আরেকটি যে জিনিসের আমরা কোনোভাবেই তথ্যকে আমরা সবসময় আইনের দ্বারা বাঁধতে পারি না, সেটা হচ্ছে আমাদের শরীর, আমাদের স্বাস্থ্য। সবসময় কিন্তু আইনের দ্বারা সেটাকে বাঁধা যায় না। একটি মানুষ সে জীবনে হয়তো নানা রকম ভাবে একটি অত্যন্ত নিয়মানুবর্তিতার মধ্যে সে জীবন কাটাচ্ছে, কিন্তু দেখা গেল তার মধ্যে একটি দুরারোগ্য ব্যাধি বাসা বেঁধেছে। সেটা কি করে হয়? এটা তো কোনো নিয়মের দ্বারা, আমি যদি বলি যে না শান্ত হওয়ার কথা নয়, কথা নয় কথাটা আমি বলতে পারি, কিন্তু নিয়মে আসবে না এটা আমি বলতে পারি না, এটা আমি বলতে পারি। সুতরাং যে কিছু জেনারেল আইডিয়া, কিছু সাধারণ চিন্তা ভাবনা কিন্তু সবসময় নিয়মের দ্বারা চালিত থাকে না। আচ্ছা, এর উপর আমি আরো কিছু কথা বলবো
যেরকম একটি আয়রন রড, একটি লোহার রড অনেক সময় আমরা দেখি সেটার উপর মরচে পড়ে যায়। আমি যদি বলি যে সব আয়রন রড বা সব লোহার উপর মরচে পড়ে, পড়ে না, সব লোহার উপর মরচে পড়ে না। আচ্ছা, কিন্তু আমি কেউ যদি বলে যে না সব লোহার উপরেই মরচে পড়ে, এটা কোনো আইনের দ্বারা চালিত হয় না, এটা আমরা ভেবে নিচ্ছি, কোনোভাবে দেখেছি, আমাদের চিন্তা ভাবনার মধ্যে, যদিও এটা একটা বৈজ্ঞানিক ব্যাপার, কিন্তু আমরা প্রমাণ করতে পারি না। এবং তাই জন্য বলা হচ্ছে যে আমাদের আমাদের তথ্য, নলেজ এবং বিলিফ, বিশ্বাস, তার মধ্যে একটা বিরাট ফারাক রয়েছে। এবং তথ্য এবং নিয়ম, তার মধ্যেও একটা বিরাট ফারাক রয়েছে, বিরাট মানে ডিফারেন্স রয়েছে, পার্থক্য রয়েছে। দুজনকে আমরা একই ছন্দে রাখতে পারি না। সুতরাং যে আমরা দেখছি যে আমরা যেগুলোকে প্রেডিক্ট করি, মানে আমরা যেগুলো সম্বন্ধে বলি যে এটা ভবিষ্যৎবাণী করছি যে এটা হতে পারে, সেখানেও কিন্তু আমি দেখছি যে আমার ভবিষ্যৎবাণীটা হচ্ছে আপেক্ষিক। আজকে মেঘলা আকাশে বৃষ্টি হবে, এটা আমার ভবিষ্যৎবাণী, মেঘলা আকাশ অতএব বৃষ্টি হবে, এটা আমার আপেক্ষিক চিন্তা, এটা তথ্য নয়। আমরা দেখেছি, সাধারণভাবে আমরা দেখেছি যে মেঘলা আকাশ হলে বৃষ্টি হয়, এটা আমি বলছিলাম একটু আগে। সুতরাং তথ্য এবং নিয়ম, ল বা যেগুলো নিয়ম, মানে পৃথিবীর যেগুলো নিয়ম, সাধারণ নিয়ম, সেগুলো কিন্তু সবসময় একত্র করা যায় না। নিয়মের বেড়াজালে আমরা সবসময় তথ্যকে, জ্ঞানকে বাঁধতে পারি না। নিয়মের বাইরেও অনেক কিছু হতে পারে সত্যতা। সুতরাং তথ্য এবং আইন, তথ্য আইন দ্বারা সবসময় পরিচালিত নয়, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এবং আর একটা কথা হচ্ছে যে আমাদের অনেক সময় আমরা দেখছি যে তথ্যকে আমাদের বোঝানোর জন্য আমাদের ব্যাখ্যার দরকার, প্রকৃত ব্যাখ্যার দরকার। ব্যাখ্যার মাধ্যমে কিন্তু আমরা কিছু ভবিষ্যৎবাণী করতে পারি। আমি বলতে পারি এই পরিস্থিতিতে এই হচ্ছে, অতএব এর ভবিষ্যৎ এইটা। একটি ছাত্র, সে ভালো করে পড়াশোনা করছে না, তার পরীক্ষার ফল খারাপ হচ্ছে, অতএব তার ভবিষ্যৎ অন্ধকার, এটা আমি ভেবে নিচ্ছি, আমার এই ব্যাখ্যাটা আসছে। অনেক সময় ব্যাখ্যা কিন্তু সাহায্য করে ভবিষ্যৎবাণী করতে, অনেক সময় কিন্তু করে না। আচ্ছা, সুতরাং এবং আরেকটা জিনিসও হয় যে তথ্যের পরিবর্তন হয়, যেটা আজকে সত্য বলে প্রমাণিত সেটা কালকে সত্য বলে প্রমাণিত নাও থাকতে পারে। ইতিহাসে এটা খুব বেশি হয় যে আমরা হয়তো কোনো একটা ঐতিহাসিক তথ্য আমরা শিখেছি, জেনেছি, কিন্তু আজকে নতুন কিছু মানে ইনভেনশন, নতুন কিছু আবিষ্কারের ফলে আমরা দেখছি যে না, আমরা এতদিন যেটা জেনে এসেছিলাম সেটা ভুল। তার মানে কি, নতুন তথ্য পুরনো তথ্যকে সরিয়ে দিচ্ছে, নতুন তথ্যর জায়গাটা রয়েছে এবং সেখানে আমরা দেখছি যে এই নতুন তথ্য পুরনো তথ্যকে একেবারেই সরিয়ে দিচ্ছে। সুতরাং এটা আমরা যে এই যে মানে ক্রমশ নতুন তথ্যের দিকে এগিয়ে যাচ্ছি, এটাও কিন্তু একটা পরিবর্তনশীল ব্যাপার। এটার একটা অর্ডার থাকে, এটার একটা জায়গা থাকে। এবং আরেকটা জিনিস যেটা আমরা বারবার বলছি যে আমাদের তথ্যকে জানতে হলে তাকে যাচাই করতে হবে, তাকে আমাদের নিশ্চিতকরণ, যাচাইকরণ, নিশ্চিতকরণ এবং ভুল তথ্যের খণ্ডন, এটা কিন্তু আমাদের প্রচন্ড দরকার। আমাদের তা না হলে কিন্তু হবে না, আমাদের তা না হলে কিন্তু আমরা কোনোভাবেই প্রকৃত তথ্যকে আমরা তুলে ধরতে পারব না। সুতরাং বৈজ্ঞানিক তথ্য উদাহরণের দ্বারা সবসময় প্রমাণিত হয় না। বৈজ্ঞানিক তথ্য তখনই বৈজ্ঞানিক হয় যখন সেটি মানে প্রকৃতভাবে তার একটা পরীক্ষা হয়, তখনই সেটি বৈজ্ঞানিক তথ্য।
এবং আমরা দেখছি যে এইভাবে বৈজ্ঞানিক তথ্য ভিত্তিক চিন্তাকে নিশ্চিতকরণ করতে হবে যে হ্যাঁ এটা একদম মানে 100% সত্যি, 100% সত্যি, 100% সত্যি বলেই এটা কিন্তু আমাদের সমাজে গ্রহণযোগ্য হয়েছে। সুতরাং আমাদের কোনো জিনিস, এই যে আমরা তথ্যের কথা বলছি, জ্ঞানের কথা বলছি, কোনো ধরে নেওয়া বিষয়বস্তুকে নিয়ে কিন্তু কোনো তথ্য হয় না, কোনো জ্ঞান হয় না। যেটি একেবারে সঠিক, যেটি নিশ্চিতকরণ করা যায়, যেটি বৈজ্ঞানিকভাবে সাধারণীকরণ করা যায়, যার মধ্যে কোনো ফাঁক নেই, যেটি পৃথিবীতে সারা বিশ্বে প্রমাণিত, কোনো না কোনো ভাবে প্রমাণিত, সেইটাই কিন্তু আমাদের সঠিক জ্ঞান। আমাদের বিশ্বাস আমাদের অনেক কিছু বুঝিয়ে দেয়, আমাদের ইন্দ্রিয় দ্বারা আমরা অনেক কিছু দেখতে পারি, অনেক কিছু আমরা আমাদের মতন করে ব্যাখ্যা করি, আমরা অনেক কিছু আমাদের মতন করে চিন্তা ভাবনা করি, কিন্তু সেই চিন্তা ভাবনাটা সঠিক কিনা, বৈজ্ঞানিক কিনা, তার মধ্যে বৈজ্ঞানিক ভিত্তি কতটা আছে সেটা কিন্তু আমাদের ভাবতে হবে। এবং এই বৈজ্ঞানিক ভিত্তি ভাবতে গেলে আমরা যেটা বললাম খণ্ডন, আমি একটা কথা ইউজ করলাম খণ্ডন। খণ্ডন মানে হচ্ছে কি যে রেফিউটেশন। রেফিউটেশন মানে হচ্ছে যখন পুরনোকে আমরা ফেলে দিই, শুধু পুরনোকে ফেলে দিই না, পুরনোকে ফেলে দিই বললে হয়তো ভুল হবে, ভুল তথ্যকে আমরা ফেলে দিই, ভুল তথ্যকে আমরা সরিয়ে দিই, আমরা মনে করি যে না এই তথ্যটি এখন আর চলে না। এটা আমাদের চিকিৎসা ক্ষেত্রেও খুব হয়ে থাকে। আমরা হয়তো অনেক সময় বলে মনে করি যে এই অসুখটির জন্য এই 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 করা উচিত, কিন্তু আজকে নতুন চিন্তা ভাবনা যখন আসছে, নতুন ভাবে যখন সেটার অনেক কাজ হচ্ছে, অনেক গবেষণা হচ্ছে, তখন আমরা কি দেখছি যে না এই অসুখটির জন্য এই এইগুলি না করলেও হবে, বা করলেও কোনো ক্ষতি নেই, করলেও কোনো ক্ষতি নেই। আমরা অনেক এগুলো আমাদের সাধারণ ক্ষেত্রে আমরা বলে থাকি। সাধারণ ক্ষেত্রে আমরা যখন এই ধরনের আলোচনা আমাদের হয়তো টেলিভিশনে শুনি বা কোনো মানে এক্সপার্টের কাছ থেকে জানতে পারি, কারণ কোনো মানে যিনি চিকিৎসক তার কাছ থেকে শুনতে পাই, চিকিৎসা শাস্ত্র সম্বন্ধে যার পর্যাপ্ত জ্ঞান আছে বা যিনি চিকিৎসক তার কাছ থেকে শুনতে পাই, তখন কিন্তু এটা হতে পারে হয় যে না আমরা এতদিন যেটা জেনে এসেছি সেটা কিন্তু ভুল। আজকে নতুন গবেষণা হয়েছে, নতুন গবেষণার মধ্যে দিয়ে নতুন তথ্য উঠে এসছে। সুতরাং এটা আমরা দেখছি যে অনেক তথ্যই আছে, অনেক জ্ঞান আছে যেগুলি সর্বদাই পরিবর্তনশীল, যেগুলি সবসময় এক জায়গায় স্থিত হয় না, এক জায়গায় একভাবে সারা বিশ্বে থাকে না, তার পরিবর্তনশীল। হয়তো এটাও হতে পারে যে এটা দেশ কাল পাত্র ভিত্তিতে পরিবর্তনশীল। আমাদের দেশে হয়তো যেটা অ্যাকসেপ্টেড, যেটা আমরা বলি গৃহীত, যেটা আমরা গ্রহণ করেছি, সেটা হয়তো অন্য আরেকটি দেশে গৃহীত নয়, তো সঠিক তথ্য বলে গৃহীত নয়। আমরা হয়তো কিছুকে সঠিক তথ্য বলে গ্রহণ করেছি, আরেকটি দেশ হয়তো সেটাকে সঠিক তথ্য বলে গ্রহণ করেনি। কেন এই পরিবর্তন, কেন এই মানে পার্থক্য হয়, তার কারণ হচ্ছে স্থান কাল পাত্র। আমরা সর্বদা বলি পরিবেশ, পরিস্থিতি, পরিকাঠামো, রাজনৈতিক পরিকাঠামো, অর্থনৈতিক পরিকাঠামো, সামাজিক পরিকাঠামো, সমাজ যেটাকে গ্রহণ করে, সমাজকে নিয়েই তো আমাদের জীবন, সমাজকে বাদ দিয়ে তো মনুষ্য সভ্যতা চলতে পারে না। তাহলে সেই সমাজকে ভিত্তি করে আমরা যেটা ভাবি, সেটা সমাজ যেটা আমাদের জানায়, এটা আরো বোধহয় ঠিক কথা হবে, সমাজ যেটা আমাদের জানতে, শিখতে, বুঝতে সাহায্য করে, সেটাই কিন্তু আসল। সেটা আমার দেশের জন্য একরকম হতে পারে, আরেকটি দেশের জন্য আরেক রকম হতে পারে। এবং এই ব্যাখ্যা মানে আমরা কিভাবে জানবো, আমরা ব্যাখ্যার মাধ্যমে জানবো, আমরা পড়াশোনা করে জানবো, আমরা সঠিক উৎস থেকে জানবো। অনেক সময় আমাদের উৎস মানে উৎসটা ঠিক থাকে না বলে আমরা অনেক কিছু ভুল জানি, সেটা কিন্তু নয়। উৎসটাকে কিন্তু ঠিক রাখতে হবে, যে সোর্স অফ নলেজ, এই জ্ঞানটি আমাদের, এই জ্ঞানটি লাভ করার উৎসটা কোথায়,
উৎসটা যদি আমাদের ঠিক থাকে তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। অনেক সময় আমরা এই চিকিৎসা ক্ষেত্রের কথাতেই বলি, আমি আমার অনেক জীবনের অভিজ্ঞতা থেকে বলি, আমি দেখেছি যে একটি মানুষের চিকিৎসা হচ্ছে কিন্তু তার কোনো শারীরিক পরিবর্তন হচ্ছে না। তার কারণ কি? তার কারণ হয়তো এটা যে রোগের উৎসটা এখনো ধরা যায়নি। উৎসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সব জীবনের যে কোনো ক্ষেত্রে উৎস ইম্পর্টেন্ট। একটি ছাত্র সে পড়াশোনায় ভালো করছে না, তাকে সব রকম ভাবে মানে তার শিক্ষক শিক্ষিকারা, তার পারিবারিক ভাবে, সামাজিক ভাবে সে সব রকম ভাবে তাকে সে সাহায্য পাচ্ছে, তা সত্ত্বেও তার পড়াশোনা ভালো হচ্ছে না, সে ভালো ফল করতে পারছে না। তো তখন আমরা সাধারণত কি হই? আমরা খুব বিভ্রান্ত হয়ে যাই। কিন্তু কেন বিভ্রান্ত হই? আমরা এই তার ভালো না ফল করার উৎসটা হয়তো আমরা ধরতে পারি না। যদি আমরা ধরতে পারি এবং যদি সেটাকে ঠিকভাবে আমরা তার পরিবর্তন আনতে পারি, মানে সেই উৎসটাকে ধরে আমরা কাজ করতে পারি যে এই কারণে তার মানে ফলাফল ভালো হচ্ছে না, সে ফল ভালো করতে পারছে না, তাহলে কিন্তু অবশ্যই তার পরিবর্তন আসবে। উৎসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শেয়ারিং অফ নলেজ। তার মানে হচ্ছে জ্ঞানের আদান প্রদান। সেটাতেও কিন্তু আমাদের জ্ঞানের বিস্তৃতি বাড়ে। জ্ঞানের আদান প্রদান, আমি যা শিখলাম আমি আরেকজনকে দিলাম, সে যা শিখলো আমাকে। আলোচনা, জ্ঞানের আদান প্রদান সাধারণত কি হয়? আলোচনার মাধ্যমে, মানে সমাজের ক্ষেত্রে হয়, ব্যক্তি বিশেষে হয়, প্রাতিষ্ঠানিক ভাবে হয়, নানা নানা পরিপ্রেক্ষিতে এই আলোচনা হতে পারে, নানা পরিবেশ পরিস্থিতিতে এই আলোচনা হতে পারে। সেটা কিন্তু জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করে, জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করে। আমাদের আদান প্রদান বা মনের আদান প্রদান ঠিক কথাটা নয়, জ্ঞানের আদান প্রদান। আমি যা শিখেছি সেটা আর একজনকে জানালাম, সে যা শিখেছে সেটা আমাকে জানালো। এই যে দেওয়া এবং নেওয়া, এটার মধ্যেই একটা মিলনের বন্ধন আমরা তৈরি করতে পারি। কিসের মিলন? জ্ঞানের মিলন, উন্নতির মিলন। এবং এটার ফলে কি হচ্ছে? দুটি মানুষের উন্নতি হচ্ছে, এটা হতে পারে দুটি সমাজের উন্নতি হচ্ছে, দুটি দেশের উন্নতি হচ্ছে, দুটো পরিবেশের উন্নতি হচ্ছে, নানা রকম ভাবে হতে পারে, নানা রকম ভাবে। তাহলে এই দেওয়া নেওয়ার মধ্যেও কিন্তু আমাদের কথা ভেবে রাখতে হবে। এবং আমাদের যেটা মনে রাখতে হবে যে কোনো জিনিস ধরে নেওয়ার মধ্যে আমাদের কিন্তু জ্ঞানটা যেন সীমাবদ্ধ না থাকে, সেটা আমাদের সীমাবদ্ধতা। জ্ঞান লাভ করার ক্ষেত্রে আমাদের কি কি সীমাবদ্ধতা আছে সেটা আমাদের ভালো করে বুঝতে হবে, যে আমি সঠিক পথে এগোচ্ছি নাকি, আমি যে জ্ঞানটা লাভ করছি সেই জ্ঞানের পথটা ঠিক কিনা, সেটা কোনো রকম ভাবে কোনো চিন্তার মাধ্যমে আসছে কি, কোনো রকম মানে কি বলবো, অনেক সময় আমাদের ভ্রান্ত ধারণার মধ্যে থেকে আসছে কি, কোনো রকম ভাবে কারোর দ্বারা প্রভাবিত হয়ে আসছে কি, এগুলো হচ্ছে মানে ভ্রান্ত ধারণা, বিপথে যাওয়া। এই পরিপ্রেক্ষিতে কি আমি বলতে পারি বিপথে যাওয়া। কিন্তু আমি যদি ঠিক পথে এগোতে পারি, ঠিক পথে যদি আমি জ্ঞান লাভ করতে পারি, তাহলে অবশ্যই আমার জ্ঞানটা আমার জন্যও যতটা গুরুত্বপূর্ণ, অন্যের জন্য ততটা গুরুত্বপূর্ণ। জ্ঞান তো শুধু আহরণ করে নিজের কাছে রাখার জন্য নয়, জ্ঞান বিলিয়ে দেওয়ার জন্য। জ্ঞানের বিস্তৃতি হয়, বিলিয়ে দিলে জ্ঞানের বিস্তৃতি হয়। আমরা যদি জ্ঞানকে কুক্ষিগত করে রাখি, সেই জ্ঞানটা কিন্তু কিছুদিন পরে আমাদের থেকে হারিয়ে যাবে। আমি যদি জ্ঞানটাকে আর 5 জনের মধ্যে আমার জ্ঞানকে ছড়িয়ে দিই, আমার তথ্যকে জানাই, আমার চিন্তা ভাবনাকে অন্যর কাছে তুলে ধরি, তবেই কিন্তু আমার উন্নতি, দেশের এবং দশের উন্নতি হবে। এটা ধন সম্পত্তি কিছু নয়, এমন কিছু, এটা নিশ্চয়ই অত্যন্ত মূল্যবান একটি ধন, কিন্তু সেটা নিজের কাছে রাখার জন্য নয়, সমাজের মধ্যে এটার একটা বিস্তৃতি দরকার আছে। এটা যদি না হয় তাহলে কিন্তু
প্রকৃত শিক্ষা হয় না, প্রকৃত জ্ঞানী মানুষ তৈরি হয় না, প্রকৃত সমাজের উন্নতি হয় না, দেশের এবং দশের উন্নতি হয় না। সুতরাং দেশের এবং দশের উন্নতির জন্য এই ধরনের জ্ঞান এইভাবে লাভ করতে হবে, এইভাবে দিতে হবে, এইভাবে এগিয়ে যেতে হবে। এটা কিন্তু আমাদের সর্বক্ষণই মনে রাখতে হবে। আজকে এই পর্যন্ত। নমস্কার।